অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস গঞ্জের মানুষ। উপন্যাসটি আমার ৩টি পর্বে ভাগ করে পড়ার কথা। আমি প্রথম পর্ব আগেই পড়েছি এবং আপলোড করেছি। এই পর্বের ডেসক্রিপশন বক্সে আমি প্রথম পর্বের লিংক দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। হু হু করে বয়ে যাচ্ছে ট্রাম গাড়ি। রড ধরে দাঁড়িয়ে একটু কুঁজো হয়ে বিশু তার স্টপ এলো কিনা লক্ষ্য করছিল। ঘড়ি দেখল ৩:০৭। এখনো জগন্নাথ কলেজে আছে কিনা কে জানে। যদি না থাকে তবে বিশুকে আরেকদিন আসতে হবে। কলেজেই ছিল জগন্নাথ, ক্লাসে। একটু বসতে হলো বিশুকে কমন রুমে। সে একটা সিগারেট ধরালো, তারপর একটু ভেবে চিনতে সেটা নিভিয়ে আবার পকেটে রেখে দিল। সামান্য স্নায়বিক উত্তেজনা বোধ করছিল সে। বনলতা আর জগন্নাথের ব্যাপারের মধ্যে সে একটু অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে। অতটা না করলেই বোধহয় ভালো হতো। আবার পিছিয়ে যেতেও তার অনিচ্ছা। সে বারবার ঘড়ি দেখছিল। ক্লাস শেষ হতে এখনো মিনিট ২০ বাকি। সে খোঁজ নিয়ে জেনেছে যে এটাই জগন্নাথের শেষ ক্লাস। এরপর সে চলে যাবে। অল্পের জন্য সে জগন্নাথকে পেয়ে গেছে। বসে বসে বনলতার কথাই ভাবছিল বিশু। কত ভাবে জীবনকে এই অল্প বয়সেই দেখেছে বিশু। বনলতা দেখেনি। সে ছিল পুরুতের ছেলে। দেশভাগের পরে এখানে এসে সে ফুটপাতে শুয়েছে। রাস্তায় কাগজ কুড়িয়েছে, চায়ের দোকানে বয়ের কাজ করেছে। কত রকম ভাবে মার খেয়েছে লোকের কাছে। মাত্র ৭ বছর বয়সেই তার বুড়োদের মতো পাকা মাথা তৈরি হয়ে গিয়েছিল প্রায়। সে জানে ক্রমে সে চোর পকেটমারদের দলে চলেও যেতে পারত। অন্তত ওই রকম উচ্চাসা ছিল তার। বনলতা কিছুই দেখেনি। আহা, বনলতার জন্য তার বড়ই মায়া। এ জীবনের নোংরা বিশ্রী দিকটা সে কোনোদিন না দেখুক। কখনো কখনো বনলতার কাছে সে তার ৭ বছরের অভিজ্ঞতার কথা বলেছে। বনলতা কাঁদত। মেয়েলি স্বভাববশত তাকে আরো বেশি ভালোবাসত। বড় হয়ে বিশু আর বলতো না। থাক, বনলতা সুন্দর আর সুকুমার থাক। অত বুঝে তার কাজ নেই। ভাবতে ভাবতে হঠাৎ চোখে জল আসছিল বিশুর। জাত ধর্ম বনলতা বোঝে না। তাকে কেউ কখনো শেখায়নি। বিশু পুরুতের ছেলে। সে অনুলোম প্রতিলোম বোঝে। কিছুতেই তার সে সংস্কার যায় না। বোধহয় যাবেও না কোনোদিন। বামনের মেয়ে হয়েও বনলতা জগন্নাথ বোসকে বিয়ে করেছে। প্রতিলোম। প্রতিলোমজাত সন্তানেরা বর্ণসংকর, সমাজের ক্ষতিকারক। এই বিয়ে বিশ্বাসঘাতকদের জন্ম দেয়। বনলতা এত সব জানেও না। বুদ্ধি দিয়ে বিচার করলে বিশুও মানে না এসব। আজ যে কথাটা হঠাৎ মনে পড়ল, তার কারণ বোধহয় বনলতার ওই অসহায় ভাব আর অস্থিরতা। কি জানি, প্রতিলোম বলেই বোধহয় বনলতা সুখী হচ্ছে না। খুব উত্তেজিত হয়ে বিশু ভাবছিল ভবিষ্যতে সে সম্ভব হলে প্রতিলোম বিয়ে বন্ধ করার চেষ্টা করবে। ঘন্টা পড়তেই বিশু উঠে দাঁড়ালো। যে লোকের কাছে শুনে জগন্নাথের আবছা একটা চেহারা মনে মনে ঠিক করে রেখেছিল, সে কমন রুমের বাইরে এসে দাঁড়ালো। জনা ২ বয়স্ক প্রফেসর ঘরে ঢুকে গেল। তৃতীয় জন লম্বা, ফর্সা, চোখে কালো ফ্রেমের ভারী চশমা। সুন্দর, কিন্তু একটু মেয়েলি কোমল মুখশ্রী। এই জগন্নাথ। বিশু চিনে ফেলল। তারপরে এক পায়ে এগিয়ে পথ আটকালো। আপনি প্রফেসর বোস? ভীষণ চমকে গেল জগন্নাথ। যতটা চমকাবার কথা তার চেয়ে বেশি। তাকে বিবর্ণ এবং খুব বিচলিত দেখাচ্ছিল। গভীর কালো কিন্তু দুর্বল এবং অস্থির চোখে বিশুকে দেখে অল্প মাথা ঝাঁকালো জগন্নাথ। হ্যাঁ, আমি। কিন্তু বিশু বুঝতে পারল জগন্নাথ শক্ত ধরনের পুরুষ নয়। এভাবে তার হঠাৎ পথ আটকানো ঠিক হয়নি। লজ্জা পেল। বিশু হাত জোড় করে বলল, আমাকে আপনি ঠিক চিনবেন না। আমি বিশু। আমি বনলতার ভাই। তবু কিছুক্ষণ বুঝতে পারল না জগন্নাথ। বোকার মতো অসহায় ভাবে তার দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ তার মুখে বর্ণের পরিবর্তন দেখা দিল। সামান্য লাল হয়ে গেল তার মুখ। হাসল। ওহো, বিশু। আরে, আপনি তো আমার মস্ত কুটুম। সামান্য ভড়কে গিয়েছিল বিশু প্রথমটায়। এখন জগন্নাথের ঠাট্টা শুনে হাঁপ ছেড়ে হাসল।
বলল, বনার সঙ্গে দেখা করেই আসছি, আমি তো আর বিয়ের খবর পাইনি। হঠাৎ জগন্নাথ একটু চোখের ইশারা করে বলল, বাইরে সব কথা হবে। ইঙ্গিতে কমন রুমটা দেখিয়ে বলল, এখনো সবাই ঠিক জানে না। রেজিস্টার খাতা দুটো কমন রুমের টেবিলে ফেলে দিয়েই বেরিয়ে এলো জগন্নাথ। বলল, চলুন। পাশাপাশি হেঁটে বেরিয়ে এলো দুজনে। অনেকক্ষণ কথা বলল না জগন্নাথ। কলেজের এলাকা ছেড়ে যখন অনেকটা চলে এলো দুজনে, যখন আর রাস্তায় ছাত্রদের দেখা যাচ্ছিল না, তখন থেমে একটা সিগারেট ধরালো জগন্নাথ। প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, বলুন এবার। বিশু বলল, আপনার সঙ্গে পরিচয় করতে এলাম। বেশ করেছেন। রানাঘাটে আপনার পোল্ট্রির কথা আমি শুনেছি, একদিন যাওয়ার ইচ্ছে আছে। তারপরে একটু হেসে জগন্নাথ বলল, বনলতা অতিথি সৎকার ঠিক মতো করেছে তো? বিশু হেসে মাথা নাড়ে। আমি আপনার অতিথি, বনার নই। আপনি থাকলে ঠিক ঠিক সৎকার করতে পারত। এসব কথা বলার জন্যই বিশু বলছিল, কিন্তু সব সময় এসে চোখের কোণ দিয়ে লক্ষ্য করছিল জগন্নাথকে। তার হাঁটার ভঙ্গি, কথা বলার সময় তার ঠোঁটের নড়াচড়া, তার চোখ। ঠিক কি সে দেখতে চায় বা কি খুঁজছে তা সে নিজেও জানে না। সে অপেক্ষা করছিল, আরো একটু সময় লাগবে। সহজ ভদ্রতার কথাবার্তা বা লঘু ঠাট্টার ভিতর থেকেই কিচ্ছু বোঝা যাবে না। মানুষকে দেখতে হয় তার ঘটনার ভেতরে। ঘটনার প্রতিক্রিয়ায় মানুষের চরিত্র ধরিয়ে দেয়। সে যখন প্রথম পথ আটকালো, তখন কেবল এইটুকু বুঝতে পেরেছিল যে লোকটা শক্ত স্নায়ুর লোক নয়, অকারণ দুশ্চিন্তায় ভোগে। এবার আরো একটু জানতে হবে তাকে। বিশু বলল, চলুন কোথাও বসি। একটু সংকুচিত হলো জগন্নাথ। কোথায়? যে কোনো রেস্টুরেন্টে। অপ্রতিভভাবে জগন্নাথ হাসলো একটু। এসব রেস্টুরেন্টগুলোতে আমার ছাত্ররা থাকে, ওদের সামনে। বিশু হাসলো। ছাত্রদের ভয় করলে চলবে কেন? ওরা যখন প্রফেসরদের ভয় পায় না, তখন আপনার মাথা ব্যথা কিসের? চলুন। সামনেই একটা চায়ের দোকান। বিশু জগন্নাথের হাতে একটু চাপ দিয়ে তাকে নিয়ে ভিতরে ঢুকলো। মুখোমুখি বসলো দুজনে। বিশু অনেক সহজ বোধ করছিল এখন, কিন্তু জগন্নাথকে কুণ্ঠিত এবং অপ্রতিভ দেখাচ্ছিল। মনে মনে বিশু স্পষ্টই বুঝতে পারছিল যে সে জগন্নাথের উপর এক ধরনের কর্তৃত্ব খুঁজে পাচ্ছে। বিশু একটু বেটে, মজবুত, আথলেট ধরনের চেহারা। নিজের শরীরকে যেদিকে খুশি বাঁকাতে হেলাতে পারে বিশু। পরিশ্রম করার ক্ষমতাও তার প্রচুর। জগন্নাথ অনেকটা লম্বা, ঠিক মতো তৈরি হয়নি বলে অত লম্বা হওয়া সত্ত্বেও জগন্নাথের চেহারাটা মেদবহুল আর দুর্বল। শরীরের পরিশ্রম বোধহয় একেবারেই করে না জগন্নাথ। যখন রাস্তায় হাঁটছিল তখন বিশু দেখেছে জগন্নাথের পাঞ্জাবির তলা থেকে পেটের চর্বি সামান্য ফুলে আছে। এই লোকটাকে বনলতা ভালোবাসে। ভাবতেই কেমন আশ্চর্য লাগছিল বিশুর। জগন্নাথের পাণ্ডিত্য কিংবা রুচি সব স্বীকার করে নিয়েও তার মনে কোথায় যেন বাধো বাধো ঠেকছিল। নিজের সঙ্গে অকারণেই সে জগন্নাথকে মিলিয়ে দেখছিল। বনলতার বাবা, তার কাকা বাবুর কথাও ভেবে দেখল বিশু। এখনো এই বয়সেও সাংঘাতিক স্বাস্থ্য, রং ফেটে পড়ছে গায়ে, গমকি গলার স্বর। বাপের মতোই মুখশ্রী পেয়েছে বনলতা, সেরকমই রং। পিতৃমুখী মেয়ে, বনলতার সুখী হওয়ারই কথা ছিল। তার বাপকে দেখেছে বনলতা, বিশুকেও। স্বাভাবিক নিয়মে সে তার স্বামীর ভিতরেও তার বাবা কিংবা বিশুর মতোই কাউকে খুঁজতে পারত, কিন্তু তা হয়নি। হতাশভাবে বিশু দেখে জগন্নাথের সঙ্গে তার কিংবা কাকাবাবুর এতটুকু মিল নেই। এ অন্য জগতের লোক, ভালো করে চোখে চোখ রেখে তাকাতে পারে না। গলার স্বর মিহি, সুন্দর, আর হাবে ভাবে নিজের সম্পর্কে সিদ্ধান্তের বড়ই অভাব। এ লোককে বনলতা কি করে ভালোবাসে? হঠাৎ তার কৌশিক ব্যানার্জির কথা মনে পড়ল। ভালো স্পোর্টসম্যান ছিলেন কৌশিক। গতকালের কাগজে তার ছবি বেরিয়েছে। বনলতা সেই ছবিই দেখছিল দুপুরে, একা একা। আস্তে আস্তে শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছিল বিশুর। বনলতা কেন কৌশিকের ছবি দেখছিল? কেন? জগন্নাথ সামান্য অস্বস্তির হাসি হেসে বলল, ব্যাপারটা খুব হঠাৎ হয়ে গেল না? অন্যমনস্ক বিশু জিজ্ঞেস করলো, কোন ব্যাপার? লাজুক মুখে জগন্নাথ বলে, বিয়েটা। বিয়ে? বলে সকৌতুকে একটু চেয়ে রইল বিশু।
লোকটাকে নিয়ে একটু খেলা করতেই ইচ্ছে করছিল তার। দুর্বল লোক দেখলে অপেক্ষাকৃত শক্তিমানদের যে মনোভাব হয় সেরকমই। নিজের ভেতর সামান্য একটু নিষ্ঠুরতাও অনুভব করছিল সে। বলল, হ্যাঁ, বড় হঠাৎই হয়ে গেল। আমরা টেরই পেলাম না। আমাদের ইচ্ছে ছিল বনার বিয়েটা খুব ঘটা করে দেই। মাথা নাড়ল জগন্নাথ। জানি ও আপনাদের খুব আদরের ছিল। হাসলো বিশু, এখনো আছে। আস্তে আস্তে জগন্নাথ বলল, শুনেছি ওর বাবা এখনো খুব রেগে আছেন, মেয়ের সঙ্গে সম্পর্ক মানছেন না। টেবিলের উপর ঝুঁকে ডান হাতখানা বাড়িয়ে বিশু জগন্নাথের কান স্পর্শ করেই আবার হাতটা টেনে নিল। বলল, ওটা নিয়ে ভাববেন না। আপনারা সত্যিকারের সুখী হলে তিনিও একদিন মেনে নেবেন। এরকম তো আজকাল কতই হচ্ছে। তবে আমার মনে হয় আপনারা একবার গিয়ে তার মুখোমুখি দাঁড়াতে পারেন। তাতে ভালো হতো। কি হতো? তিনি একটু বুঝতে পারতেন যে তাকে একেবারে অস্বীকার করা হচ্ছে না। হাসলো জগন্নাথ। ওটা তো ফর্মালিটি। আপনার কি মনে হয় যে তিনি অনুমতি দিতেন ও বিয়ের? না। মাথা নাড়ল। তবে, বলল জগন্নাথ, তিনি রাগ করতে পারেন, কিন্তু আমরা যা করেছি তা ঠিকই করেছি। বিশু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, বনলতা আমাকে জানাতে পারত। আমি নেগোশিয়েট করার চেষ্টা করতাম। আপনাকে? বলে একটু দ্বিধায় পড়ে গেল জগন্নাথ। তার মুখভঙ্গি নিঃশব্দে বলে উঠল, আপনি কে? আপনাকে জানাবে বনলতা? তারপরেই সামলে গেল জগন্নাথ। বলল, আপনাকে জানানো যেত, কিন্তু সময় ছিল না। সময় ছিল না? এত তাড়াহুড়ো? মনে মনে একটু উত্তাপ, একটু উষ্মা টের পাচ্ছিল বিশু। তবু চুপ করে রইল। নিজে আবার কথা বলল জগন্নাথ। তাছাড়া ঝামেলার দরকার কি? এই তো বেশ সহজ সরলভাবে সমস্যার সমাধান হয়ে গেছে। একটু চুপ করে থেকে অনাবশ্যকভাবে যোগ করল, আমরা সুখী। বিশু হাসল। সে জানে এইটুকু হয়তো জগন্নাথের দুর্বলতা। সে বিশুকে জানাতে চায় যে তারা সুখী। নিছক কথা বলা তার উদ্দেশ্য ছিল না। তার চোখ জগন্নাথের উপর ঘুরছিল। সে সজাগ রেখেছে কান, আর চোখ কানের অতীত আরও একটা অনুভূতি। জগন্নাথকে সামান্য উত্তেজিত করে দিতে ইচ্ছে করছিল বিশুর। ঠান্ডা কথাবার্তা বলে গেলে কোনো লাভ নেই। তাই সে হঠাৎ হেসে দুম করে বলে ফেলল, দেখুন, বনলতা যদি আজ আর কারো সঙ্গে পালিয়ে যায় এবং গিয়ে আপনাকে জানায় যে তারা সুখী, তাহলে আপনার কেমন লাগবে? কিছুটা হতভম্ব হয়ে গেল জগন্নাথ। তার ফর্সা মুখ অল্প অল্প করে টকটকে লাল হয়ে উঠল। প্রথমেই উত্তর দিতে পারল না জগন্নাথ। তারপর হঠাৎ পিছনে হেলান দিয়ে হাসল। বলল, সেরকম কোনো সম্ভাবনা আছে নাকি? এটা উত্তর নয়। বিশু দেখল যথেষ্ট উত্তেজিত হয়েছে জগন্নাথ, কিন্তু অসহায়ও বোধ করছে বড়। কিন্তু বলল, আপনারা যদি সুখী হয়েই থাকেন তাহলে সে সম্ভাবনা অবশ্য নেই, কিন্তু যদি এরকম ঘটতই তাহলে আপনার সম্মানে কিংবা অধিকার বোধে আঘাত লাগতো না? উত্তেজিত জগন্নাথ মাথা নেড়ে বলল, বোধ হয়। হাসল বিশু। বনলতার বাবার কয়েকদিন আগে একটা স্ট্রোক হয়, থ্রম্বোসিস। বিচ্ছিরি অবস্থা হয়েছিল। জগন্নাথ নিরুত্তাপ ভাবে শুনল। তাদের দুজনেরই চা জুড়িয়ে এসেছিল। এখন জগন্নাথ সেই ঠান্ডা চায়ে লম্বা চুমুক দিয়ে মুখ তুলল। একটু ভেবে বলল, আমাকে আপনি কি করতে বলেন? তারপর বিশু কোনো কথা বলার আগেই বলল, কিন্তু আমি ওর কাছে যেতে পারবো না, ক্ষমা টমার কথাও বলতে পারবো না। তবে বনলতাকে বলতে পারি যে সে যেন একবার তার বাবার কাছে যায়। তার দরকার নেই, বলে শব্দ করে হাসল বিশু। আরেকটা কথা, বনলতাকে মেয়ে হিসেবে তিনি অস্বীকার করেন না, কিন্তু জামাই হিসেবে আপনাকে করেন। জগন্নাথের ঠোঁট কাঁপছিল থরথর করে। তীব্র হয়ে উঠেছিল চোখের দৃষ্টি। প্রায় কাঁপা বিকৃত গলায় সে বলল, তাতে কিছুই আসে যায় না। আই কেয়ার আ ফিগ ফর। কথাটা জগন্নাথকে শেষ করতে দিল না বিশু। দুহাত তুলে বলল, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার শ্বশুরের সঙ্গে আপনাদের মিলন ঘটাতে আসিনি। কথা বলছিল না জগন্নাথ, কিন্তু তার দুই তীব্র চোখ বিশুকে নানা প্রশ্ন করছিল। বিশু আস্তে আস্তে যেন বা জগন্নাথের ব্যথা বেদনার জায়গায় হাত বুলিয়ে দেওয়ার মতো নরম ভঙ্গিতে বলল, বরং আমি আপনাদের প্রেমের গল্পটাই শুনতে এসেছিলাম। জগন্নাথ হাসল, কথা বলল না। বিশু বোঝে যে জগন্নাথ তাকে বিশ্বাস করছে না।
সে তেমনি আস্তে করে বলল, বনলতার জন্য অনেক ভালো ছেলে পাওয়া গিয়েছিল। বনা কাউকে পছন্দ করেনি। আপনার মধ্যে বনলতা নিশ্চয়ই এমন কিছু পেয়েছে যা আর কারোর ছিল না। আমি সেটাও দেখতে এসেছিলাম। শুনে খুশি হলো না জগন্নাথ, বরং বিরস মুখে ঠোঁট উল্টে প্রশ্ন করল, কি জানি, আপনাদের বনাকেই জিজ্ঞেস করবেন। বলতে বলতেই উঠে দাঁড়ালো জগন্নাথ। বিশু বোঝার আগেই কাউন্টারে গিয়ে চায়ের দাম দিয়ে দিল। দুজনেই বেরিয়ে এলো রাস্তায়। অন্ধকার হয়ে এসেছে। অনেকটা পথ চুপচাপ হাঁটলো জগন্নাথ বিশুর পাশে পাশে। তারপর হঠাৎ এক সময় বলল, দেখুন, আমি কষ্ট করে মানুষ হয়েছি। আমার ডিগ্রি বা চাকরি অন্যের কাছে যত তুচ্ছই মনে হোক, এগুলোর জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। পার্টিশনের পর আমাদের আর কিছুই ছিল না। তারপর থেকে এক নাগাড়ে স্ট্রাগল। তাই নিজের কাছে বা নিজের পরিবারের কাছে আমি বড়ই। এতটা হওয়ারও কথা ছিল না আমার। কিন্তু বিয়ের পর থেকেই শুনছি আমি পাত্র হিসেবে ভালো না। আমি সুন্দরী বনলতার উপযুক্ত নই। আমার বাড়ি থেকেও অসবর্ণ, প্রতিলোম না কি যেন ইত্যাদি আপত্তি করা হয়েছে। আলাদা ফ্ল্যাট বাড়িতে আছি বনলতার জন্যেই, নইলে এভাবে থাকার ক্ষমতা আমার নেই। বাড়িতে বুড়ো মা বাবা, ছোট ভাই বোনকেও আমার দেখতে হয়। খরচ বেড়ে গেছে। আরো খাটছি, তবু কেবলই নিজের মধ্যে ক্ষোভ বাড়ছে। মনে হচ্ছে কেউই সুখী হচ্ছে না। না বনলতা, না আমার পরিবার, না বনলতার পরিবার, না আমি। একটু চুপ থেকে আবার জগন্নাথ বলল, উপায় থাকলে আমি বলতাম আপনাদের সুন্দরী বনলতাকে নিয়ে যান, যার সঙ্গে খুশি বিয়ে দিন। আমার কিছু বলার নেই আর। বিশু ভয়ঙ্কর চমকে উঠল। এত সহজে কথাটা বলবেন জগন্নাথ আগে ভাবেনি। দেখলো জগন্নাথ রুমাল বের করে মুখ মুছবার ভান করে চশমার ফাঁকে চোখের কোল দুটিও মুছে নিল। বুকের ভিতরটা এলো পাথাড়ি কেঁপে উঠল বিশুর। একই সঙ্গে তীব্র দুঃখ এবং সুখকেও টের পেল। সে মৃদু স্বরে বলল, কি বলছেন এসব? একটু ভারী গলা জগন্নাথ উত্তর দিল, ঠিকই বলছি, আমি ভীষণ টায়ার্ড। 1 মাসের মধ্যেই? 1 মাস? জগন্নাথ যেন থমকে গেল। আমার তো মনে হচ্ছে 10 বছর কেটে গেল। বিশু শান্ত গলায় বলার চেষ্টা করল, আপনার মন আজ ভালো নেই। মাথা নাড়ল জগন্নাথ। মন ঠিক আছে, আমি ভেবেই বলছি। রাস্তার মোড়ের কাছে এসে বিশু দাঁড়ালো, বলল, আমি শিয়ালদার দিকে যাব। ক্লান্ত হাসি হাসল জগন্নাথ। আচ্ছা, আবার দেখা হবে। তারপর আর ফিরেও তাকালো না। একা হতেই নিজের কাছে ধরা পড়ল বিশু। স্পষ্টই সে বুঝতে পারল তার মন ভারমুক্ত। সে সুখ বোধ করছে, হয়তোবা এই সুখ অবৈধ। আবার একটু দুঃখও বোধ করছিল বিশু জগন্নাথের জন্য। কিন্তু সে দুঃখটুকু তার মনের ভদ্রতাবোধ, তার বেশি কিছুই নয়। অন্য মনে শিয়ালদায় এসে রানাঘাটের ট্রেন ধরল সে। রাত্রে মস্ত চাঁদ উঠেছিল। মেঠো গ্রাম্য পথ দিয়ে হেঁটে যাচ্ছিল বিশু। একটা ছোট্ট ঝিল একধার দিয়ে রাস্তা বেঁধে গেছে। একটু দাঁড়িয়ে বিশু সিগারেটে আগুন ধরিয়ে নিচ্ছিল। জলে চিকমিক করে কাঁপছে জ্যোৎস্না। জলের ওধারে একটা খুঁটি। হঠাৎ দেখলে মনে হয় একটা মানুষ ঝুঁকে জলে নিজের ছায়া দেখছে। বিশুর মন বলছিল জগন্নাথের সঙ্গে বনলতার এই বিয়ে টিকবে না। ভাবতেই বুকের মধ্যে দিয়ে একটা আনন্দের স্রোত বয়ে গেল। তারপর কি হবে তাকালোই না। গুনগুন করে গাইতে গাইতে সে তার পোল্ট্রির পোষা হাঁস, মুরগি আর জলার মাছগুলির কাছে ফিরে যাচ্ছিল। আসলে নিজেকে বন্দিনীর মতোই লাগে বনলতার। যদিও তার এ বিয়ে ভালোবাসার, স্বেচ্ছার, তবু ভেবে দেখলে সঠিক স্বয়ম্বরাও তো সে হয়নি। জগন্নাথ তাকে খ্যাপার মতো ভালোবেসেছিল, আর সেই ভালোবাসাই বনলতার বিচার বুদ্ধিকে ভাসিয়ে নিয়ে গেল। তার বয়স কম, বুদ্ধি কম, কারো পরামর্শ নেওয়ার কথা তার মনেই হয়নি। 2-1 বান্ধবীকে বলেছিল তার ভালোবাসার কথা। তারা খুব উৎসাহ দিয়ে, ইস কি ভালো হবে বলে তাকে উস্কে দিল। ওদেরও দোষ নেই, ওরাও বয়সের বুদ্ধিতে চলে। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই বনলতা এখন টের পাচ্ছে ভুল হয়ে গেল। সারাদিন একা একা শহরতলির এই ছোট্ট ফ্ল্যাটটাকে তার প্রকাণ্ড বলে মনে হয়। সে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় একা।
বিষণ্ণ বোধগুলি তার অল্প বয়সকে আস্তে আস্তে বাড়িয়ে দেয়। অথচ কোথায় ভুল হলো তার সঠিক কারণটাকে সে কিছুতেই ছুঁতে পারে না। কিন্তু কেবল মনে হয় ভুল, বড় বেশি ভুল হয়ে গেছে। বাবা, সারা পৃথিবীতে তার আত্মীয় বলতে একমাত্র বাবা। তাকে না জানিয়ে পালিয়ে বিয়ের জন্য যত কাণ্ড সে করল, সেই সব কাণ্ডকে এখন বড় হাস্যকর ছেলেমানুষি বলে মনে হয়। ছেলেবেলা থেকেই বিয়ে বলতে সে বোঝে সানাইয়ের আওয়াজ, সিথিমৌর, বেনারসি, মেরাপ, আলো, স্ত্রী আচার। তার বিয়েতে কিছুই হলো না, কাগজে সই করা আর হোটেলের পার্টিতে কিছু বন্ধু-বান্ধবীর আগমন। কেউ জানলই না, অথচ অনুষ্ঠানহীনভাবে সে জগন্নাথের বউ হয়ে গেল। হয়ে গেল নাকি হয়েও হলো না। হ্যাঁ, বাইরে থেকে দেখলে সে জগন্নাথের বউ, কিন্তু ভিতরে মনের মধ্যে সে একা বনলতা, জেদি একগুঁয়ে আদুরে বনলতা। সেখানে স্বামী বলে জগন্নাথকে মানে না। জগন্নাথ লোক খারাপ নয়, বরং ভালোই। বয়সে বনলতার চেয়ে বছর 8 বড়। ভালো কলেজের অধ্যাপক, MA DPhil। বিয়ের পর চেহারাটা চর্বি জমে একটু ভরভরাট হয়েছে। ভালোই দেখায় জগন্নাথকে যখন সে ঘি রঙের সিল্কের পাঞ্জাবি পরে কলেজে যায়। ধীর স্থির লোক, একটু অন্যমনস্ক, ঘরকুনো আর খুবই ভাবপ্রবণ। মেয়েরা এমন ছেলেকে সহজেই দখল করতে চায়। এমনকি বনলতার একজন প্রতিদ্বন্দ্বীও ছিল, নিতা। মুখে তেমন কিছু বলতো না জগন্নাথ, কিন্তু কখনো বিরক্তের সঙ্গে নিতার হ্যাংলাপনার উল্লেখ করে বলতো, মেয়েটা যাচ্ছে তাই। দেখো, আবার চিঠি দিয়েছে বলে চিঠি দেখাতো বনলতাকে। বনলতা কৌতূহল নিয়ে পড়তো। খুব খারাপ কথা অনায়াসে লিখত নিতা, আর বারবার জগন্নাথের মহানুভবতা, উদারতা ইত্যাদি উল্লেখ করে তাকে গ্রহণ করতে সাধাসাধি করত। সরল জগন্নাথ আত্মরক্ষার জন্য বনলতার কাছে জমা দিত চিঠি, বলতো তুমিই উত্তর দিয়ে দিও। উত্তর দেয়নি বনলতা, তবে তার রেজিস্ট্রেশনের পরদিন মেয়েটিকে 1 লাইনে খবরটা জানিয়ে দিয়েছিল। ব্যাপারটা খুবই নিষ্ঠুর হয়েছিল। খবরটা দেওয়ার সময় নিজের ভিতরে বনলতা সেই নিষ্ঠুরতার আনন্দকেও টের পেয়েছিল। নিতা নামে সেই অচেনা মেয়েটিকে এখনো মাঝে মাঝে ভাববার চেষ্টা করে সে। জগন্নাথ বলেছিল নিতা দেখতে সুন্দর নয়, তার রং কালো, সামনের দাঁত সামান্য বড়, স্বাস্থ্য ভালো, সব মিলিয়ে খুবই সাধারণ মেয়ে। তবে নিতার চোখ নাকি সুন্দর। বনলতা জানতো তার আগুন চেহারার কাছে নিতা কিছুই না। তবু বিয়ের আগে সে নিতার কথা ভেবে কখনো কখনো অস্বস্তি বোধ করেছে। নিতার চোখ, সে কি খুবই সুন্দর? বাজে মেয়েদের ভালো চোখ থাকলেই কি? মাঝে মাঝে নিতা জগন্নাথের কলেজের সামনের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে, পাকড়াও করতো জগন্নাথকে। বড় বিপদে পড়তো জগন্নাথ। বনলতার কাছে এসে বলতো বড় ভয় করে। মেয়েটা বেহেড হয়ে যদি একদিন হাত ফাত ধরে চেঁচামেচি শুরু করে। আজকেও বাড়িতে নিয়ে যেতে চাইছিল। কখনো কখনো সিনেমার টিকিট নিয়ে আসে, রেস্টুরেন্টে নিয়ে যেতে চায়। কি যে কাণ্ড করে! ও বোধহয় ক্ষেপে গেছে। এসব শুনে বনলতার ভিতরটা দপ করে জ্বলে উঠত। নিতা নামে সেই অচেনা মেয়েটি পরোক্ষভাবে জগন্নাথের প্রতি তার যুক্তিহীন আকর্ষণ তৈরি করেছিল। জগন্নাথকে একটি মেয়ে পাওয়ার জন্য ক্ষেপে গেছে, এই চিন্তাই তাকে অস্থির রাখত। তার ভিতরে রেষারেষির ভাব এনে দিত। নইলে সাদা চোখে জগন্নাথকে বিচার করে দেখতে পারত বনলতা। না, জগন্নাথের মধ্যে বিমুখ হওয়ার মতো কিছুই নেই। তবু বনলতা জানে যে বিমুখ না হওয়াই ভালোবাসা নয়। অচেনা নিতার সঙ্গে পাল্লা না দিলে সে বুঝতে পারত নিজের অন্তরকে। আর একটু অপেক্ষা করতে পারত। নিতা হেরেই গেছে, কিন্তু সেই হারিয়ে দেওয়ার আনন্দটা বড় ক্ষণস্থায়ী হয়েছে বনলতার মনে। এখন নিতার কথা মনে হলে আর তেমন খ্যাপাটে উত্তেজনা বোধ করে না সে। বরং মনে হয়, আহা, নিতা কত কেঁদেছিল। নিষ্ফল আক্রোশে হয়তো অভিশাপ দিয়েছে তাকে। সেই সব অভিশাপ ফলে যাচ্ছে কিনা কে জানে। কই, এত কাণ্ড করে সে যার বউ হলো, তাকে পেয়ে খুব একটা কিছু পেয়েছে বলে তো তার মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে জগন্নাথ অন্য কারোর স্বামী হলে তার দুঃখের কিছুই থাকতো না। নিতা কি এখনো জগন্নাথের কথা ভাবে? কে জানে।
বিশু এসেছিল কয়েকদিন আগে। সেই আত্মীয়হীন বিশু। সে তাদের বাড়িতে তার ভাইয়ের মতোই বেড়ে উঠেছিল। বেপরোয়া, সাহসী, সদা হাস্যময় বিশু খুঁজে খুঁজে কোথা থেকে তার ঠিকানা বের করেছিল। জিজ্ঞেস করায় বলেছিল লোক লাগিয়েছিল। তোর হাজবেন্ডকে কলেজ থেকে বাসা পর্যন্ত ফলো করেছিলাম। শুনে চমকে উঠেছিল বনলতা। হোমা, কিন্তু সে জানে যে বিশু সব পারে। হাসি মুখে কথা বলল বিশু। বাবার কথা, বাসার কথা বলে গেল। বনলতা জগন্নাথকে বিয়ে করে ঠিকই করেছে। কিন্তু বিশুর চোখ সে কথা বলছিল না। বনলতা বুঝেছিল বিশু খুশি হয়নি। ও ঠিক খুঁজে খুঁজে জগন্নাথের কাছেও যাবে, আলাপ জমাবে। বিশুর মান অপমান বোধ নেই। অহংকারী জগন্নাথ বিশুকে পছন্দ করবে কিনা কে জানে। জগন্নাথ অচেনা লোক দেখলে কখনো খুব খুশি হয় না। আত্মমগ্ন থাকতেই সে ভালোবাসে। বিশুর কথা, বাবার কথা মনে পড়ছিল বনলতার। বিশু রানাঘাটের কাছে পোল্ট্রি করেছে, হাঁস মুরগি নিয়ে মেতে থাকে। বলল একদিন নিয়ে যাবে, কিন্তু কোনোদিনই বোধহয় সেই নিয়ে যাওয়াটা আর হবে না বিশুর। বাবার স্ট্রোক হয়েছিল বনলতার বিয়ের কয়েকদিন পরেই। ওইরকম সুন্দর স্বাস্থ্য বাবার, আর ওইরকম স্থির শক্ত লোক। বনলতা শুনেছে সে পালিয়ে আসার পরদিনও বাবা অফিসে গেছে। বাইরে একটুও চঞ্চল দেখায়নি তাকে। কিন্তু তার কয়েকদিন পরেই স্ট্রোক হয়। হয়তো এই বয়সে শোক দুঃখ চেপে রাখতে নেই, রাখা যায়ও না। কিন্তু বাবার সঙ্গে কোনো মিটমাটি আর হবে না কোনোদিন। বনলতা জানে বাবা কেমন। মরে গেলেও দুর্বল হয় না লোকটা। কিন্তু বনলতা মনে মনে মরে যাচ্ছে বাবার জন্য। একবার ইচ্ছে হয় পালিয়ে গিয়ে বাবাকে দেখে আসে, কিংবা টেলিফোন করে গলার স্বর একবার শুনে নেয়। কিন্তু সাহস হয় না। ভালোবাসা, হায়, এক সন্দেহজনক ভালোবাসার জন্য তার সর্বস্ব চলে গেছে। বাবা ছিল এক রকমের সঙ্গী, জগন্নাথ আরেক রকমের। বাবা কথা কম বলতো, কিন্তু হাবে ভাবে ফুটে উঠত মায়া, কোমলতা। কাছে গিয়ে বসলে বারবার মনে হয়েছে যেন সে এক বিশাল গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে। রুটিন বাঁধা চলাফেরা বাবার কখনো বেচাল হয় না। পুরুষ মানুষ কেমন হয় তা সে বাবাকে দেখে চিনেছে। জগন্নাথ অন্য রকমের সঙ্গী। কিন্তু তবু বনলতার মনে হয় বাবার মতো কিছু কিছু গুণ জগন্নাথের থাকলে বড় ভালো হতো। কখনো জগন্নাথকে তার নিজের চেয়ে বড়, শ্রেষ্ঠ বা উচ্চতর কিছু বলে মনে হয় না। বরং মনে হয় জগন্নাথ তার সমান সমান। এই সমান হওয়ার ভাবটা বনলতার কখনো ভালো লাগে না। কোনো মেয়ের লাগে কিনা কে জানে। দুপুরে রান্নাঘরে বসে একা একা ভাত খাচ্ছিল বনলতা। সকালের রাঁধা ভাত। জগন্নাথ খেয়ে গেছে। সেই ভাত সারাদিনে ঠান্ডা হয়ে গেছে, গলা দিয়ে নামছিল না। কয়েক গ্রাস খেয়ে থালা সরিয়ে রাখলো। শুধু শুধু মাছ খেলো একটু, ভালো লাগলো না। কাঁচা লঙ্কায় কামড় দিল, নুন মুখে দিয়ে শীষ তুলতে লাগলো। বেলা গড়িয়ে গেছে অনেক, বোধহয় 1:30। এত বেলায় সে কোনোদিন খায় না। কোনোদিন জলটাও গড়িয়ে খায়নি বনলতা। আর এখন রান্না করতে হয়, জগন্নাথকে ভাত বেড়ে দিতে হয়। নিজে বেড়ে খেতে তার ভালো লাগে না। একা একা দুপুরে ভাতের থালার সামনে বসে তার রোজ কান্না আসে। নুন মুখে দিয়ে লঙ্কা কামড়ে সে উদাস ভাবে দেখল বাদামি রঙের বেড়ালটা তার মাছের বাকি অংশে মুখ দিয়েছে। থালার কানায় হাত চেঁচে নিয়ে সে চুপ করে তাকিয়ে রইল। দেয়ালে টিকটিকি ঘুরছে, মিটসেফের তলা থেকে একটা ইঁদুর দৌড়ে বেরিয়ে উনুনের পিছনে চলে গেল। শূন্য মনে চেয়ে রইল বনলতা। বিড়ালটা সমস্ত শরীরে ঢেউ তুলে মাছ খেতে খেতে তার দিকে চেয়ে দেখল। বনলতা হেসে বলল, খা। তারপর এলো চুল মুঠোয় ধরে উঠে পড়ল। আঁচিয়ে ঘরে এসে রেডিও খুলল সে। কীর্তন হচ্ছে। বন্ধ করে দিল। ওপরের ফ্ল্যাটে কচি একটা বউ থাকে। খুব পান খায় বউটা। ঘরে পান নেই। ইচ্ছে হচ্ছিল একটা পান খেয়ে আসতে। একটু গল্পও করে আসা যেত। কয়েকদিন এরকম ভাবে আলাপ হয়েছে বউটার সঙ্গে। বিধবা শাশুড়ির শাসনে থাকে। ডব্লিউবিসিএস স্বামীর জন্য গর্বে বুক ফুলে থাকে তার। বনলতার ভালোই লাগে। দরজা খুলে সিঁড়ি গোড়ায় এসে বনলতা ডাকল, অনিমা, ও অনিমা। সাড়া পাওয়া গেল না।
হয়তো খাওয়ার পর দুপুরের ঘুমে ঢলে আছে, তাই আর ডাকলো না বনলতা। আবার ঘরে এসে দরজা বন্ধ করে দিল। শরৎকাল শেষ হয়ে এসেছে। বাতাসে শীতের আমেজ। মেঝেতে মাদুর বিছিয়ে একটা বালিশ টেনে শুয়ে পড়ল বনলতা। নানা রকম হিজিবিজি চিন্তায় আচ্ছন্ন হয়ে আসছিল তার মাথা। মাঝে মাঝে কৌশিক ব্যানার্জির মুখটা তার মনে পড়ে। কিছুদিন আগে কাগজে কৌশিকের ছবি বেরিয়েছিল, বিলেত যাত্রী কৌশিক। বাবার খুব পছন্দ ছিল কৌশিককে। জাতে গোত্রে কোষ্ঠীতে মিল, তাছাড়া ছেলেদের ঘর উঁচু। বাবার বিচারে এগুলোই বড়। বাবা নিজে আজও ব্রাহ্মণের মতো আচার আচরণ মেনে চলেন। তার পৈতা কখনো ময়লা হয় না। বনলতা সব রকম আচার আচরণে শিখেছিল, কাজে লাগলো না। ব্রাহ্মণের ঘর থেকে সে এসেছে বোসের ঘরে। জগন্নাথ বসু তার স্বামী, এটা ভাবতে তার ভালো লাগে না। ছেলেবেলার কি একটা সংস্কারে যেন ঘা লাগে। এই বিয়েকে বলে প্রতিলোম। সে জানে জগন্নাথ এসব বোঝে না, সে গোড়া অবিশ্বাসী। তবু তার বাড়িতেও এই বিয়ে নিয়ে হইচই হয়েছে। বামুনের মেয়েকে ছেলের বউ হিসেবে ঘরে তোলেননি জগন্নাথের বাবা মা, তাই তারা আলাদা হয়ে রইল। হয়তো বরাবর এরকমই থাকতে হবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল বনলতা। ঘুম ভেঙে দেখলো বেলা ফুরিয়ে এসেছে। কড়া নেড়ে ঝি ডাকছে। উঠে দরজা খুলে দিল সে। তারপর শাড়ি গুছিয়ে এলো চুল খোপায় বেঁধে বারান্দায় এসে দাঁড়ালো। শহরতলের নির্জন রাস্তাঘাট, ফাঁকা জমি পড়ে রয়েছে অনেক। রাস্তার ওপাশে ছেলেরা ক্রিকেট খেলছে। দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে চেয়েছিল। খেয়াল করেনি বড় রাস্তা থেকে নেমে সোজা তার দিকেই হেঁটে আসছে একটি মেয়ে। কাছাকাছি এসে মেয়েটির ছোট্ট একটু কাগজে লেখা ঠিকানার সঙ্গে বাড়ির নম্বর মেলাতে তাকে জিজ্ঞেস করলো, জগন্নাথ বোস কি এখানে থাকেন? মাথা নাড়ালো বনলতা, এই বাড়ি। মেয়েটি হাসলো, উনি বাড়িতে নেই না? বনলতা কথা না বলে আবার মাথা নাড়ে, না। মেয়েটিকে বেশ দেখতে। কালোর ওপর ছিপছিপে শরীর, লম্বাটে মুখ, টানা সুন্দর চোখ। হয়তো ওর বোনটোন কেউ হবে। বনলতা আবার জিজ্ঞাসা করলো, আপনি কোথা থেকে আসছেন? অনেক দূর, সেই শিবপুর থেকে। আপনি বনলতা না? হ্যাঁ, হাসলো বনলতা। আপনি কে? আমি নিতা গুহ। বলে একটু চুপ করে থেকে বলল, আমার কথা আপনার মনে না থাকারই কথা। আমাকে আপনি দেখেননি। বনলতা মনে মনে চমকে উঠলেও বাইরে স্থির ছিল। মেয়েটাকে যথেষ্ট ক্লান্ত দেখাচ্ছে। বাসে ট্রামে এসেছে নিশ্চয়ই। 2-3 বার বদল করে আসতে হয়েছে বোধহয়। তবু এত কষ্ট করে কেন এসেছে মেয়েটা কে জানে। নিতাকে দেখে তার মনের ভিতরটা কিন্তু শক্ত হয় না। সামান্য হিংসের ভাবও এলো না মনে। সে হেসে বলল, আপনার কথা শুনেছি ওর কাছে। আসুন ভাই, ভিতরে আসুন। তার এ কথায় মেয়েটির মুখ আলোময় হয়ে গেল। যেন আশা করেনি এত ভালো ব্যবহার পাবে। বনলতার পিছনে ঘরে ঢুকতে ঢুকতে বলল, আপনি সত্যি ভীষণ সুন্দর। খুব ভীষণ? হাসল বনলতা। খুব, যা ভেবেছিলাম তার চেয়ে বেশি। মেয়েটিকে চৌকির উপর বিছানায় বসিয়ে মেঝের মাদুর টাদুর তুলল বনলতা। বলল, নতুন সংসার, তাই একটু অগোছালো। মেয়েটির চোখ আঠার মতো আটকে আছে তার মুখে। বসবার ভঙ্গির মধ্যে জড়সড় একটা ভয়ের ভাব, মুখে একটু অপ্রতিভ হাসির আভাস। বনলতা লক্ষ্য করে মনে মনে হাসল। কে জানে, হয়তো নিজের সঙ্গে বনলতাকে মিলিয়ে দেখতে এসেছে মেয়েটা। তার মনে পড়ল আজকে একটু আগেই সে মেয়েটার কথা ভাবছিল। চিঠি পড়ে মেয়েটাকে যেমন নির্লজ্জ, বেহায়া, উগ্র স্বভাবের বলে মনে হয়েছিল, মুখোমুখি একেবারেই সেরকম মনে হয় না। বরং লাজুক, ভীরু, শান্ত স্বভাবের সাধারণ একটি মেয়ে। একটা মানুষ সম্বন্ধে আর একটা মানুষ কত সময়েই কত ভুল ধারণা করে রাখে। ঝিকে চায়ের জল চড়াতে বলে বনলতা মেয়েটির মুখোমুখি একটা মোড়া টেনে বসল। বলল, বলুন ভাই, আপনার কথা একটু শুনি। বাচ্চা মেয়ের মতো লজ্জার হাসি হাসল মেয়েটি। কাঁধ থেকে স্ট্র্যাপে ঝোলানো ভ্যানিটি ব্যাগটা নামিয়ে রাখলো বিছানায়। তারপর একটু ইতস্তত করে ব্যাগটা খুলে একটা রূপোর গয়না বের করলো। খোপায় গোজার কাঁটা, তাতে সুন্দর বড় একটা মিনে করা প্রজাপতি। হেসে বলল, আপনার জন্য এনেছি।
হোমা কেন? আবার লাজুক হাসি। কিছু একটু দিতে ইচ্ছে করছিল। গতকাল নিউ মার্কেটে ঘুরে ঘুরে এটা কিনে আনলাম। মনে মনে খুশি হলো বনলতা। কেন কষ্ট করতে গেলে ভাই? বাহ, জিনিসটা কিন্তু খুব সুন্দর। আমি আপনার চুল বেঁধে পরিয়ে দিয়ে যাব। বেশ, আগে চাটা খেয়ে নিন। মেয়েটি নীরবে ঘাড় নাড়ল। মুখে সেই লাজুক হাসিটি লেগে আছে, কিন্তু একটু উৎসাহ পেলে বোধহয় অনেক কথা বলতে পারে। বনলতার মধ্যে আপনা থেকেই একটা দিদি দিদি ভাব এলো। বয়স অল্পই বোধহয়, 18-19। মুখের চোখে এখনো সংসারের ছাপ পড়েনি। চোখ দেখে মনে হয় ওই চোখে এখনো স্বপ্নের বাসা। বনলতা তার নিজের বুকে একটু দুঃখের ব্যথা টের পেল। আড়াল থেকে সে বড় নিষ্ঠুর প্রতিযোগিতা করেছে মেয়েটির সঙ্গে। এখন মুখোমুখি তার মায়া হচ্ছে। ইচ্ছে করলো ওর থেকে কেড়ে নেওয়া জিনিস আবার ওকে ফিরিয়ে দেয়। ঘরের চারিদিকে ডাগর চোখে চেয়ে দেখল নিতা। চাউনিতে পিপাসা ধরা পড়ে। বলল, কি সাজিয়েছেন সব, অথচ বলছিলেন সব অগোছালো। এখনো তো সাজানো হয়নি। নিতা প্রতিবাদ না করে মিষ্টি হাসল। বলল, আমাদের বাড়িতে এত সব জিনিস নেই। বনলতা বুঝলো সে যেটাকে অগোছালো বলছে সেটা অন্য অবস্থার মানুষের কাছে অগোছালো মনে নাও হতে পারে। বিয়ের পর জগন্নাথ টুকটাক করে অনেক জিনিস এনেছে। আয়না বসানো লোহার আলমারি, সোফা কাম বেড, কিস্তিতে কেনা ফ্রিজার, ঘর সাজানোর জন্য প্লাস্টারের তৈরি কয়েকটা ছবি, জানালা দরজায় হাল ফ্যাশনের কাঠের ফ্রেমে পর্দা। এত সব অনেকের ঘরেই থাকে না। বোধহয় বনলতা বড় ঘরের মেয়ে বলেই তাকে খুশি করার জন্য প্রাণপাত করে সব করেছে জগন্নাথ। যা বলে তাই এনে দেয়। বনলতার বাড়িতে এর চেয়ে ঢের বেশি জিনিস ছিল, তাই এত সব তার চোখেও পড়ে না। কিন্তু আজ এখন নিতা বলাতে তার চোখে পড়ল সত্যি কিছু কম সাজানো হয়নি। সে চোখ সরিয়ে নিতাকে আবার দেখল। যথাসাধ্য সেজেছে নিতা, তবু স্পষ্ট বোঝা যায় ও গরিবের সংসার থেকে এসেছে। দুখানা হাতে সংসারের নানা কাজের ছাপ। বনলতার মনে হলো জগন্নাথকে বিয়ে করে সে উঁচু থেকে কয়েক ধাপ নিচে নেমে এসেছে। কিন্তু নিতা যদি পারত জগন্নাথকে বিয়ে করতে, তবে নিতা বরং কয়েক ধাপ উঁচুতে উঠে আসতে পারত। সেইটাই সুন্দর হতো, ভালো হতো। ঝি এসে বলল, চায়ের জল হয়ে গেছে দিদিমণি। বনলতা নিতাকে বলল, আসছি ভাই, চাটা নিয়ে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো নিতা। আপনি একা যাবেন কেন? চলুন, আমিও যাচ্ছি। হাসল বনলতা। আসবে? এসো, বলেই জিভ কাটল। হে মা, তুমি বলে ফেললাম। বেশ করেছেন, আপনি দিদি না? তাই বুঝি? মনে মনে খুশি হলো বনলতা। তার মনে দিদি দিদি ভাব এসে গিয়েছিল। চালাক মেয়েটি সেটা বুঝে গেছে। রান্নাঘরে এসে নিতা বলল, চাটা আমিই করি। করো, বলে বনলতা চা চিনি দুধ গুছিয়ে দিয়ে বলল, সাগর পাঁপড় আছে, খাবে? খেতে ইচ্ছে করছে না। একটু খাও, ভালো ঘিয়ে ভেজে দেব। মুখোমুখি বসে বনলতা দেখছিল কত নিপুণ হাতে মেয়েটি চা করলো। বনলতা নিজেই কড়াইতে ঘি ঢেলে পাঁপড় ভাজতে যাচ্ছিল। মেয়েটি তার হাত থেকে খুন্তি কেড়ে নিয়ে নিজেই ভাজলো। বলল, আপনার যে রান্নাবান্নার অভ্যেস নেই তা আমি জানি। আমাকে বাড়িতে সব কাজ করতে হয়। আমার অভ্যেস নেই কি করে বুঝলে তুমি? আপনি যা সুন্দর। কাজ না করলেই বুঝি সুন্দর হয়? তা নয়। মেয়েটি বিপদে পড়ে বাঁধো বাঁধো গলায় বলে, আপনাকে কাজকর্মে মানায় না। এত সুন্দর মানুষ কাজ করবে কেন? বনলতা খুব হাসল। অনেকদিন পর তার মনটা হালকা লাগছে আজ। বলল, দাঁড়াও, জগন্নাথকে সব বলে দেব আজ। মেয়েটি এক পলকে থমকে গিয়ে বলল, আপনি ওকে নাম ধরে বলেন? বনলতা দেখল জগন্নাথের নামে মেয়েটির চোখে শ্রদ্ধার ভাব। এ মেয়ে বিয়ে না হলেও জীবনে জগন্নাথকে বোধহয় নাম ধরে বলবে না। বনলতা বলল, পতির নামে গতি হয়, জানো না? আমি সামনাসামনি ওকে জগন্নাথ বলি। যা বিচ্ছিরি নাম। নিতা মাথা নিচু করে হাসল। বনলতা লক্ষ্য করে ওর শ্যামলা রঙের মুখমণ্ডলে রক্ত এসে ভিড় করল। হাতের চায়ের কাপ চলকে গেল। আহারে, মনে মনে বলল বনলতা। চায়ের পর তার চুল নিয়ে পড়ল নিতা।
চুলের গোছ হাতে ধরেই বলল, ইস, ভগবান আপনাকে সব দিক দিয়ে দিয়েছেন। অনেক সুন্দর মেয়েরই চুল থাকে না, আপনার তাও আছে অঢেল। নজর দিও না ভাই, বনলতা মুখ টিপে হাসল। আমার চোখে বিষ নেই, সুন্দর দেখলে আমার বড় ভালো লাগে। বনলতা সে প্রসঙ্গে না গিয়ে বলল, ভগবান আমাকে আর কি কি দিয়েছেন বলো তো? একটু চুপ করে থেকে নিতা বলল, সবই তো দিয়েছেন, যেমন চেয়েছিলেন। যেমন চেয়েছিলাম? গলাটা হঠাৎ থমথমে হয়ে আসছিল। হেসে সামলে নিল বনলতা। একটু চুপ করে থেকে বনলতা বলল, জানো তো, অতি বড় সুন্দরী না পায়। নিতা আকুল হয়ে বলল, যা, আপনি ওই শ্লোকটা বলবেন না, আপনাকে মানায় না। ইস নিতা, তুমি যে কোনোখানেই আমাকে মানাতে পারছো না। নিতার মুখ পেছনে, বনলতা দেখতে পাচ্ছে না, শুধু অনুভব করছে তার চুলের গোড়ায় একটুও ব্যথা না দিয়ে চমৎকার বাঁধছে নিতা। বেশ একটুক্ষণ চুপ করে নিতা বলল, আপনি তো বর পেয়েছেন। বনলতা চুপ করে রইল। একবার ইচ্ছে হচ্ছিল মাথা ঘুরিয়ে নিতার মুখখানা দেখে, কিন্তু ওর গলার স্বর একটু কেমন শোনালো। হয়তো ওর চোখে তখন জল, তাই বনলতা মুখ ঘুরালো না। নিতা যদি আড়ালে একটু কাঁদে তবে কাঁদুক, বনলতা চুপ করে রইল। চুল বেঁধে সে প্রজাপতি কাঁটাখানা গুজে দিয়ে নিতা বলল, ব্যাস, এবার আপনি সিঁদুর পরুন। তুমিই পরিয়ে দাও। যাহ, কুমারী মেয়েরা পরায় না। বনলতা হাসল। আয়নার সামনে বসে সিঁদুর পরছিল বনলতা। হঠাৎ নিজের সুন্দর প্রতিবিম্বের পেছনে নিতার মুখখানা চোখে পড়ল। মগ্ন হয়ে চেয়ে আছে, খেয়ালই নেই যে আয়নায় ওর মুখ বনলতার চোখে পড়তে পারে। হাসি সামলে চোখ সরিয়ে নিল বনলতা। ভেবে দেখল, কত সুন্দর হতো যদি আজ এই সময়ে এইখানে বসে একা একা নিতা এই সিঁদুর পরত। বনলতা অভ্যাসবশত সিঁদুর পরে দায় সেরে যায় মাত্র, কিন্তু নিতা হলে কত অহংকার আর যত্ন নিয়ে পড়ত, কত ভালোবাসায়, মায়ায়, বিশ্বাসে। বনলতারই দোষ, সে জোর করে নিতার ঘরে ঢুকে বসে আছে। এ দখল করা মাত্র, পাওয়া তো নয়। কিন্তু নিতা হলে ইচ্ছা করে নিতাকে ডেকে বলে, এসো তোমাকে বউ সাজিয়ে দেই, খুব সেজেগুজে বউ হয়ে বসে থাকো, এই ঘর সংসার তোমাকেই মানায়, যেহেতু ভালোবাসো। এসো তোমাকে সাজিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়ি। জগন্নাথ তোমাকে দেখে চমকে যাবে, হয়তো গোলমাল করবে, তারপর আস্তে আস্তে বুঝবে তুমিই ওর ঠিক বউ। এসো নিতা। নিতা বলল, ইস, কি সুন্দর যে দেখাচ্ছে। হাসল বনলতা। তোমার হাতের গুণ, যা সুন্দর খোপা বেঁধেছ। সেটাও আবার চুলের গুণ, নিতা লাজুক মুখে বলল। তারপর ঘড়ি দেখে উঠবার উপক্রম করে বলল, এবার কিন্তু আমাকে যেতে হবে। হোমা, ওর সঙ্গে দেখা না করেই যাবে? ও তো একটু পরেই আসবে, এতক্ষণে এসে পড়বারই তো কথা, কেন যে দেরি করছে? নিতা মাথা নিচু করে আস্তে আস্তে বলল, আজ শুক্রবার, ওর বোধহয় আজ নাইট শিফটে ক্লাস আছে। ঠিক তো, বনলতা হাসে। আমি ভাই ওসব রুটিন টুটিন রাখতে পারি না, তুমি আর একটু বসো না, এসে যাবে। নিতা মৃদু গলায় বলে, আপনার সঙ্গেই দেখা করতে এসেছিলুম, উনি না থাকলে আপনার সঙ্গে এমনভাবে দেখা করতেই পারতাম না। তাছাড়া অনেক দূরে যাব, আজ আসি। যাবে? হুম। যাবে কেন, থাকো না। বলেই আত্মবিস্মৃত বনলতা হঠাৎ চমকে উঠল। সামলে নিয়ে বলল, আমি যে একা থাকবো। ওর ফিরতে অনেক দেরি হবে, বোধহয় 8:15টায় ক্লাস শেষ হবে, ততক্ষণ থাকতে গেলে। বনলতা হাসল। বলতে পারল না যে জগন্নাথ ফিরে এলেও সে একাই থাকবে। এটা অন্য রকমের একাকিত্ব, নিতা এটা বুঝবে না। এটা খুব স্পষ্ট যে নিতা জগন্নাথকে পাগলের মতো ভালোবাসে। এই ঘরে সংসারে নিতা কখনো কোনো দিনই একা বোধ করত না। নিতা কি করে বুঝবে বনলতা কেন একা? আচ্ছা ভাই, এসো, আবার আসতে হবে কিন্তু। আসবো, বলে কাঁধের ব্যাগ তুলে নিল নিতা। সদর পর্যন্ত তাকে এগিয়ে দিল বনলতা। সামনে খোলা জমি, তারপরে বড় রাস্তা, মৃদু কুয়াশা আর অন্ধকারে ঢাকা। নিতা পিছনে মুখ ফিরিয়ে হাসল।
তারপর সেই রহস্যময় আলো আঁধারির মধ্যে তার আবছা ছায়া মিলিয়ে গেল। বনলতা দরজা বন্ধ করে শূন্য ঘরটার দিকে চেয়ে রইল। এ যেন তার নিজের ঘর নয়, অন্য কারো ঘরে ঢুকে সে বসে আছে। অরিজিতের বাড়িটা জগন্নাথ ভুলেই গেছে। আমহার্স্ট স্ট্রিট দিয়ে উত্তরমুখ গেলে বাঁ হাতে একটা গলির মধ্যে অরিজিতের বাড়িটা। সেখানে একটা সময় জগন্নাথ অনেকবার গেছে। তখনও অরিজিৎ বাউন্ডুলে হয়ে যায়নি, তখনও তাকে ডাকেনি প্রবাস। সেটা প্রায় ছেলেবেলাই বলা যায়, কৈশোর যৌবনের সন্ধির সময়। আজকের বাঁধা বাউন্ডুলে অরিজিৎকে দেখে সেই কিশোর যুবাকে কল্পনাই করা কঠিন। দুটি কল্পনাময় চোখ ছিল তার, কবিতা লিখত, নরম নরম হাত পা, লাজুক মুখভাব। বড্ড ঘরকুনো আর মায়ের আঁচল ধরা ছেলে। সে কখনো মোহনবাগানের খেলা, কাবুলিদের নাচ কিংবা দমকলের দুর্গাপূজা দেখতে যায়নি। অরিজিৎদের বাড়ির ভিতরের বারান্দায় ছিল পাখির খাঁচা সারি সারি, ছিল রঙিন মাছের কাঁচ বাক্স, ব্যাগাটলে ক্যারাম, গল্পের বই। অরিজিৎ ঘরেই থাকতো। কলেজে পড়তে পড়তেই সে একটা বাজে মেয়ের প্রেমে পড়ে। কলেজের একটা ছেলে মানুষই এক্সিবিশন, তাতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীতে সেই মেয়েটি ভ্যানিশিং ক্রিম তৈরি করে দেখিয়েছিল। স্মার্ট মেয়ে, মুখ চোখও ভালো, কিন্তু দুঃখের বিষয় মেয়েটিও তার নিজের বিষয়ে জানত। অরিজিৎ প্রদর্শনীর 4 দিনই সেই ভ্যানিশিং দেখতে গিয়েছিল। তারপর প্রায় পাগল হয়ে গেল মেয়েটির জন্য। সকালে মেয়েদের কলেজ, দুপুরে ছেলেদের। অরিজিৎ সকালের কলেজে এসে বাইরে দাঁড়িয়ে থাকত, দুপুরের ক্লাস ফাঁকি দিত। এইটুকু জানত জগন্নাথ। তারপর কি হয়েছিল তার শোনা কথা। তবে খুবই সাধারণ ব্যাপার। মেয়েটার অন্য মানুষ ছিল। অরিজিৎকে 2-4 দিন নাচিয়ে ওর পয়সায় সিনেমা দেখে, রেস্তোরাঁয় খেয়ে ওকে ছেড়ে দেয়। অরিজিৎ অনেকদিন যেন ঠিক বিশ্বাসই করতে পারেনি যে মেয়েটি ওকে ঠকিয়েছে। কোনো ছেলে বাইরের ঘা খেলে প্রথমটায় যা হয়। কলেজের শেষ ক্লাসটায় উঠে অরিজিৎ তীব্র বিষাদ রোগে আক্রান্ত হয়। কিছুদিন মেন্টাল হোমে ছিল। তারপর যখন বেরিয়ে এলো তখন সে এক উদাসী মানুষ, কথা কম, চিন্তা বেশি। ওর মা মারা যাওয়ার পর একা হলো অরিজিৎ, বাধা বন্ধনের দিক থেকে স্বাধীন। জগন্নাথ যেবার এমএ পাশ করেছে, 3-4টে টিউশনি সম্বল করে, সেবারই অরিজিৎ তার দোতলায় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ে। নিরুদ্দেশ যাত্রা নয়, সবাইকে জানিয়েই গিয়েছিল। মাস 2 ঘুরে ফিরে এলো। বন্ধুদের সঙ্গে আড্ডা মারল যথারীতি। সিনেমা টিনেমাও দেখলো। বলল ট্রেনে বা বাসে ঘুরে লাভ নেই, ঘুরতে হয়তো পায়দল। এবার পায়ে হেঁটে বেরোচ্ছিল। এনিবডি উইশ টু অ্যাকম্পানি? কেউ রাজি হয়নি। জগন্নাথের তখন জীবন সংগ্রামের শেষ পর্যায়ে। দারিদ্র্যের তলা থেকে সদ্য এমএতে ফার্স্ট ক্লাস পাওয়ার পর সৌভাগ্যের চূড়ায় উঠেছে। আর নয়, এবার চাকরি, ভালো থাকা, দুবেলা পেট ভরে খাওয়া। প্রথমে একটা স্কুলে, 3 মাস পর মফস্বল কলেজে। তার 1 বছর বাদে কলকাতার বড় কলেজে চলে এলো জগন্নাথ। ততদিনে অরিজিৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভারতবর্ষ চষে ফেলেছে প্রায় পায়ে হেঁটে। মাঝে মাঝে আসতো, বলতো তার রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। আবার একদিন বিদায় নিয়ে চলে যেত। প্রথমটায় হয়তো ঝোঁকের বসেই বেরিয়েছিল অরিজিৎ, কিন্তু পরে সেটাই তার পেশা হয়ে দাঁড়ায়। ক্রমে সেটা নেশার স্তর ছেড়ে অস্তিত্বের স্তরে পৌঁছায়। জগন্নাথ ততদিনে কয়েকটা ইনক্রিমেন্ট, একটা পার্ট টাইম লেকচারশিপ, স্কুল ফাইনালের হেড এক্সামিনার হয়ে কিছু পয়সা করেছে। বনলতার সঙ্গে প্রেম সেরে একদা দুঃসাহসের ভরে বনলতার ডাকসাইটে বাবার অমতে তাকে রেজিস্ট্রি করেছে। আলাদা বাসায় সংসার পেতেছে। আর তখন অরিজিৎ হয়তো বা হিমালয়ের গভীর খাঁজে পিঁপড়ের মতো বুকে হেঁটে চলেছে। চতুর্দিকে নির্জন তুষারপাত, শানুদেশে নদীর জন্ম, আকাশে দুর্যোগ। সকলেরই বয়স হয়, অরিজিতের কি হয়নি? তবু অরিজিৎ শিকড় ছাড়েনি এতদিন। এবারই জগন্নাথ দেখলো অরিজিতের মেকআপ ধুয়ে গেছে। ছদ্মবেশের জীর্ণ ফাঁক ফুকর দিয়ে দেখা যাচ্ছে বুড়োটে ক্লান্ত মুখটাকে। বড্ড কষ্ট হয় জগন্নাথের। সেদিন ওভাবে অরিজিৎকে না বললেও চলতো। কলেজ থেকে বেরিয়ে বাস ধরে শ্রীমানি বাজারের কাছে নেমে অনেকটা হেঁটে আমহার্স্ট স্ট্রিট। 2-4 বার গলি ভুল করে জগন্নাথ, করারই কথা। অবশেষে বাড়িটা খুঁজে পেল। নিচে থেকেই দেখলো এতকালের অন্ধকারে পড়ে থাকা দোতলায় আলো জ্বলছে। অরিজিৎ আছে। জগন্নাথ সিঁড়ি বেয়ে ক্লান্ত পায়ে উঠতে লাগলো। সাড়া পেয়ে অরিজিৎ বেরিয়ে এলো।
এখন একটু হিমভাব বাতাসে। তবু ওর আদুল গা, সেই গায়ের চামড়া গজদন্তের মতো হলদেটে সাদা, মুখ আর হাতের রং তামাটে, রোদে জ্বলে ওই হয়েছে। প্রথমে একটু থমকে গিয়েছিল জগন্নাথকে দেখে, তারপর একটু হাসল। জগন্নাথের বড্ড লজ্জা করছিল। বস্তুত সে খুঁজে খুঁজে অরিজিতের কাছে আজ কেন এসেছে তা ভেবে পাচ্ছিল না। একটু স্তিমিত গলায় বলল, তোর কাছে এলাম, আয়। ঘরে ঢুকে জগন্নাথ দেখল সেই পুরনো আমলের আসবাবে বোঝাই ঘরগুলো প্রায় তেমনই আছে। ছকোনা কাঠের টেবিল, তার সর্বাঙ্গে খোদাইয়ের কাজ, দু মানুষ সমান উঁচু বারমা সেগুনের আলমারি, বেলজিয়াম আয়না লাগানো, আবলুস কাঠের লেখার টেবিল, হ্যাট স্ট্যান্ড, এসব আসবাব আজকাল দেখাই যায় না। বিশাল মাঠের মতো বড় পালঙ্ক, হাতির পায়ের মতো মোটা পাওয়ালা, মেঝের বরফি কাটা পুরোনো আমলের মোজেক, নতুন দু চারটে জিনিসের মধ্যে ঘরে টিউবলাইট এসেছে, একটা রেডিওগ্রাম, বুককেস, বিছানায় একটা হাল আমলের বাটিকের কাজ করা বেড কভার। দেখে শুনে মনে হয় এবার বোধহয় অরিজিৎ স্থিত হবে। রেডিওগ্রামে একটা রেকর্ড চাপানো ছিল, গান শেষ হয়ে খ্যাস খ্যাস শব্দ করছে। সেটা বন্ধ করলো অরিজিৎ। প্রকাণ্ড একটা গদিওয়ালা চেয়ারে বসে জগন্নাথ ক্লান্তিটাকে টের পেল। এ ঠিক শরীরের ক্লান্তি নয়, একটা মানুষ সব দিক থেকে ভেঙে পড়লে যেমন হয় ঠিক তেমন ক্লান্তি, সর্বশান্ত হয়ে যাওয়ার মতো। জগন্নাথ চোখটা বুজে বলল, তোর ঘরের বড় আলোটা নিভিয়ে দে, একটা ছোট্ট আলো জ্বালা। অরিজিৎ টিউবলাইট নিভিয়ে টেবিল বাতিটা জ্বালল, কোনো প্রশ্ন করল না। তার আত্মীয় হয়ে যাওয়া চাকর সিধুকে ডেকে চায়ের কথা বলে দিল, তারপর মুখোমুখি আরেকটা চেয়ারে বসে রইল। জগন্নাথ চোখটা সামান্য খুলে দেখে অরিজিৎ তার দিকে চেয়ে আছে। কলকাতার মানুষেরা এখন আর কেউ কারো প্রতি তেমন কৌতূহল বোধ করে না। মানুষে মানুষের সম্পর্কের পচনশীলতা তাদের কৌতূহল ক্ষয় করে দিয়েছে। কিন্তু অরিজিতের চোখে এখনো সজীব উদ্ভিদের মতো, জীবনী শক্তির মতো এক আগ্রহ রয়ে গেছে। মানুষ সম্পর্কে এখনো ওর ক্লান্তি আসেনি। জগন্নাথ বুঝতে পারে অরিজিতের কাছে সে বোধহয় এই জন্যই এসেছে। জগন্নাথ সিগারেট ধরালো। সারাদিনেই সে আজকাল অজস্র সিগারেট খায়। যত খায় তত তার স্নায়ু উত্তেজিত হয়, শরীর ক্লান্ত হয়, তবু খায়। সিগারেট ছাড়া থাকতে পারে না। সিগারেটের কোনো স্বাদ গন্ধ এখন আর সে বোধ করে না। জগন্নাথ বলল, অরিজিৎ, তুই আমার উপর রাগ করিসনি তো? রাগ? রাগ করবো কেন? সেদিন তোকে আমি যা তা বলেছি। অরিজিৎ ব্যাপারটা উড়িয়ে দেয়। ধুর পাগল, তুই কিছু খারাপ বলিসনি। আমার ভব ঘুরেমিটা এখন একটা ছদ্মবেশ মাত্র। আমিও কি তা বুঝি না? জগন্নাথ দুঃখিতভাবে বলে, আমি কিছু ভেবে বলিনি রে। তোকে বরাবর হিংসে করতাম, সেই হিংসে আজও রয়ে গেছে। আমরা যখন ঘরদোর গুছাচ্ছি তখন তুই দুনিয়ার মেলায় সাচ্চা হাঁটুরের মতো ঘুরে বেড়াচ্ছিস। এটা ঠিক আমার সহ্য হয়নি, তাই কমপ্লেক্স থেকেই তোকে সেদিন খামোকা কতগুলো কথা শুনিয়েছি। অরিজিৎ খুব মৃদু একটু হাসলো, বলল, তোর কথা তুই ভালো জানিস, কিন্তু আমার মনে হয় বারমুখ থেকে আমার কিছু লাভ হয়নি। সারা ভারতবর্ষ কমসে কম 10 বার ঘুরেছি, তিব্বত, চীন, বার্মা, এমনকি একবার পাকিস্তান পেরিয়ে মিডল ইস্ট পর্যন্ত গিয়েছিলাম। ইউরোপের দরজা থেকে ঘুরে এসেছি, কয়েক লক্ষ মানুষ দেখেছি, কিন্তু তাতে হলোটা কি? সংসারের জ্ঞান আমার কিছুই বাড়েনি। এখনো আমি মানুষ হিসেবে অপরিণত, বোধ বুদ্ধি নাবালকের, গুছিয়ে কথা বলতে পারি না। তাই ভাবছি এবার আমি, সংসারের সবই তো দেখা দরকার, যেমন বাইরেটা তেমনি ভিতরটা। কি বলিস? সুগভীর ক্লান্তিতে জগন্নাথ মাথাটা পেছনে হেলিয়ে চেয়ে রইল। বিস্বাদ সিগারেট, ঠোঁটটা জ্বালা করছে। চেয়ে রইল অরিজিতের দিকে। তারপর করুণ একটু হেসে বলে, দেখতে ইচ্ছে হয়তো দেখিস, আমি তো দেখছি বড্ড মাথা ধরেছে। তোর সিধুকে একটু তাড়াতাড়ি চা দিতে বল, আর যদি পারে তো পানের দোকান থেকে 2টো মাথা ধরার ট্যাবলেট। তোর কি হয়েছে? শরীর খারাপ? সব খারাপ, শরীর, মন, কপাল, সব। বাইরে ফিকে অন্ধকার, বাতাসে হিমভাব, অল্প একটু কুয়াশার আস্তরণ। জানালার বাইরে আলো জ্বালা কলকাতার আকাশ আবছা দেখাচ্ছে। অরিজিৎ উঠে ভিতর বাড়িতে সিধুকে বলতে গেল, ফিরে এসে আবার বসলো মুখোমুখি। তারপর মৃদু গলায় বলল,
সেদিনের চেয়ে আজ তোকে রোগা লাগছে। এত অল্প দিনে মানুষের চেহারা পাল্টায় না। একটা কিছু হয়েছে জগন্নাথ। হয়েছে, তিক্ত গলায় জগন্নাথ উত্তর দেয়। কি? অরিজিৎ, আমি বড্ড ভয় পাই রে। কিসের ভয়? স্পষ্ট কোনো ভয় নয়। সেদিন কতগুলো ছেলে চাঁদা চাইতে এসেছিল। ইতর টাইপের ছেলে, পাড়ার মাস্তান টাস্তান হবে। খামোখা চোখ গরম করে বলছিল। তাদের সঙ্গে ছোট্ট একটা টাসল হয়ে গেল। বড্ড নার্ভাস লাগছিল সেই থেকে। কেবলই মনে হচ্ছে ভদ্রলোক হয়ে থাকার মধ্যে অনেক ট্রাবল আছে। চারদিকে কত অ্যান্টি ফোর্স, এত বিরুদ্ধ শক্তি যে এর মধ্যে ভদ্রলোক থাকা বড্ড মুশকিল। ছেলেগুলো আমাকে অপমান করে গেল, কিছু করতে পারলুম না। মনে হচ্ছে কিছু করা খুব উচিত ছিল। সেই থেকেই মনটা বড্ড চঞ্চল। তার উপর বনলতা। বলে কিছুক্ষণ উদাস চোখে চেয়ে থাকে জগন্নাথ। অরিজিৎ অপেক্ষা করে। জগন্নাথ শ্বাস ফেলে বলে, যাকগে, মোট কথা মনটা ভালো নেই। ইচ্ছে করছিল কোথাও গিয়ে দুদণ্ড শান্তিতে বসে থাকি। তোর কাছে চলে এলাম। অরিজিৎ সমবেদনার গলায় বলে, বস না তোর যতক্ষণ খুশি। কে তোকে ওঠাচ্ছে? তোর বাসায় ফোন থাকলে একটা ফোন করে দে। তারপর এখানেই আজ রাতে থেকে যা। সারা রাত জেগে দুজনে গল্প করব। জগন্নাথ মাথা নাড়ল। না রে, তা হয় না। বনলতা একা থাকবে। অরিজিৎ চুপ করে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, জগন্নাথ, সংসারে ওই একটাই অসুবিধে। কি? ওই যে বললি বনলতা একা থাকবে। সে একা থাকবে সেই চিন্তায় আমি আর কোথাও থাকতে পারবো না। সংসারের এইটাই সবচেয়ে বড় অসুবিধে। তুই সেদিক দিয়ে সুখী অরিজিৎ, তোর কোনো ভাবনা নেই। অরিজিৎ হাসল। সেটাও অসুবিধে। আমার জন্য কেউ ভাবছে না, অপেক্ষা করছে না। আমার কেউ নেই, এই চিন্তাও বড় অসহ্য। বুঝলি জগন্নাথ, সুখ আসলে কোথাও নেই। সুখের চিন্তায় একমাত্র সুখ আছে। আমার তাও নেই রে। আমার সুখের চিন্তাও শেষ হয়েছে। কেন রে? আমার আর কিছু হয়ে ওঠার নেই। আমি যা হয়েছি সেই পর্যন্তই আমার লিমিট। তারপর বিয়েটাও করে ফেলেছি। মেয়েদের নিয়ে সুখের সংসারের ছবি দেখাও ফিনিশ। আর কি বাকি থাকলো বল? সমস্ত পৃথিবীটাই তো বাকি থাকলো রে, পুরো জীবনটা। সেসব তোর ব্যাপার। গোটা পৃথিবী বা পুরো জীবন নিয়ে আমার আর ভাবনার কিছু নেই। আমি ফাঁদে পড়া মানুষ, বয়স হয়ে গেছে। সব ছেড়ে ছুড়ে বেরিয়েও পড়তে পারবো না। আমার জীবনে একটাই মাত্র জানালা খোলা আছে, আর বই। কেবল বই আর বইয়ের মধ্যে ডুবে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। তোর কি হয়েছে জগন্নাথ? জগন্নাথ সে কথার উত্তর দিল না। অন্য মনে বলল, কদিন আগে কলেজে একটা উটকো লোক এসে হাজির। বনলতাদের বাড়িতে এককালে আশ্রিত ছিল, এখন রানাঘাটে পোল্ট্রি করেছে। আমার ধারণা ছেলেটা বনলতাদের বাসায় চাকর বাকরের কাজ করত। অবশ্য এখন ভদ্রলোক হয়ে গেছে। সে এসে আমাকে বিস্তর উপদেশ দিল, একটু চোখও রাঙালো। বনলতাকে বিয়ে করেছি বলে বিস্তর লোক আমার উপর চটা। অরিজিৎ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, কেন? জগন্নাথ ম্লান হাসে। কি জানি, ঠিকঠাক সব বলতে পারবো না। তবে শেষ পর্যন্ত আমার বিয়েটা বোধহয় টিকবে না রে অরিজিৎ। কি সব বলছিস? বিয়ে তো সদ্য করেছিস। জগন্নাথ নিথর বসে রইল, চোখ বোঝা, অসীম ক্লান্তি। সিধু লুচি আলুর দম করে এনেছে, চা আর মাথা ধরার বড়ি। খাবারটা জগন্নাথ ছুঁলোও না। চা দিয়ে বড়ি দুটো গিলেই ফেললো। চাটুকু খেলো, তারপর আবার সিগারেট। অরিজিৎ তার আগ্রহী এবং স্নেহশীল চোখ দুটো মেলে চেয়ে আছে কেবল। জগন্নাথের সমস্যা সে কিছুই জানে না। তবু তার আগ্রহ এবং উদ্বেগ দুই তার চোখে ফুটে আছে। মানুষ সম্পর্কে এখনো তার ক্লান্তি আসেনি। জগন্নাথ কপালটা ডান হাতে টিপে ধরে বলল, আমার প্রবলেমের কথা বলে কোনো লাভ নেই। প্রতিটা লোক প্রতিদিন একে অন্যকে নিজের দুঃখের কথা শোনাতে থাকে। ব্যাপারটাকে আমি ঘেন্না করি অরিজিৎ। আমি তোর কাছে কিছু বলতে আসিনি। শুধু তোর ঠান্ডা ঘরটায় নিঝুম একটু বসে থাকবো চুপচাপ। অরিজিৎ জগন্নাথের মুখের উপর থেকে চোখ সরিয়ে নিল। বলল, বাতিটা নিভিয়ে দেই, তুই বসে থাক যতক্ষণ খুশি। না না, তুই বস, আমি তোকে দেখব। অরিজিৎ, তুই ঠিক সংসারের মানুষ নোস বলেই আমি তোর কাছে এসেছি। এখনো তুই বেশ ফ্রেশ আছিস।
তোর শরীরে আর মনে এখনো প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন, ক্লোরোফিল। তাজা ডাঁটও একটা গাছের মতো আছিস এখনো। তোর কাছে এলে এখনো রোদ, বাতাস আর গাছপালার গন্ধ পাওয়া যায়। তুই বসে থাক আমার সামনে। আমার মতো তোকে এখনো শহুরে রোগে ধরেনি। অরিজিৎ প্রথমটায় অবাক হয়েছিল, পরে হেসে ফেলে বলল, কি আবোল তাবোল বকছিস? ক্যালসিয়াম, ক্লোরোফিল, ওসব আবার কি? জগন্নাথ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই ঠিক বুঝবি না। ভাবি, আমি যদি গেঁয়ো চাষা হতাম তাহলে আমার এত সব ছেদো সমস্যা থাকতো না। থাকবে। তুই হয়তো কি না কি ভাবছিস, তার চেয়ে তোর কথা বল। এত ঘুরে টুরে এলি, এখন কি করবি? অরিজিৎ মাথা নাড়ল। কি করব? কিছুই করার নেই, চাকরির বয়সও পার হয়ে গেছে। কিছুই তেমন শিখিনি চাকরি পাওয়ার মতো। চলে যাবে। খাওয়া পড়ার তেমন ভাবনা নেই, বুঝলি? বাড়ির নিচের তলায় ভাড়াটে আছে, ব্যাংকে কিছু টাকাও আছে। একা মানুষ, চলে যাবে। একা? একাই থাকবি? তারও কিছু ঠিক নেই, মাঝে মাঝে ভাবি একাই ভালো। আবার কখনো কখনো একা থাকতে ভারী ভয়ও করে। বন্ধু বান্ধবরা সব সংসারী হয়ে গেছে, আড্ডা মেরে সময় কাটানোরও উপায় নেই। বিয়ে করবি? ভাবছি। জগন্নাথ চুপ করে রইল। এসব আলগা কথা, কোনো মানে নেই। অরিজিৎ মুখ নিচু করে নিজের নখ দেখতে দেখতে বলল, একজন প্রকাশক ধরেছে একটা ভ্রমণ কাহিনী লিখে দিতে। বলে মুখ তুলে হাসল। কি লিখে দিতে? ভ্রমণ কাহিনী। এখন নাকি বাজারে প্রচুর ডিমান্ড। শহুরে লোকেরা ঘরে বসে মানুষ ভ্রমণ করতে ভালোবাসে। কিন্তু আমার তো লেখাটেখা আসে না, তাই গলদঘর্ম হয়ে যাচ্ছি কদিন ধরে। তবুও এ একটা নতুন রকমের খেলা। রাজ্যের ভ্রমণ কাহিনী কিনে এনেছি, কয়েকটা ডিকশনারি আর কাগজপত্র। সারাদিন লিখি আর কাটি, মনের মতন হয় না। জগন্নাথ অনেকক্ষণ বাদে হাসল। বলল, দেখ যদি কাজে লাগাতে পারিস। অরিজিৎ উদাস হয়ে বলে, দূর, সব কি লেখা যায়? একটা সূর্য ডোবার রং, তার সব সৌন্দর্য কি লেখায় আসে? লিখতে গিয়ে তাই বড্ড দুর্বল লাগে। দেখেছি, অনুভব করেছি, আনন্দিত হয়েছি। সেটা আর 5 জনকে বোঝাই কি করে? কেবল সুন্দর, মনোহর, অতীব চমকপ্রদ, এই আর কত লেখা যায়? জগন্নাথ হাসতেই থাকে। অরিজিৎ হাসিটায় সংক্রমিত হয়ে হেসে বলে, মানুষের ভাষা বড় লিমিটেড। জগন্নাথ, তুই আমাকে একটু আধটু লিখতে শিখাবি? জগন্নাথ নিজের এলোমেলো লম্বা চুল মুঠো করে ধরে থেকে বলে, আমিও ভাষার কিছুই জানি না। জানিস, সেদিন ওই ছেলেগুলোকে খুব অপমান করার ইচ্ছে হয়েছিল, কিন্তু কি বললে অপমান করা যাবে সেই ল্যাঙ্গুয়েজটাই খুঁজে পেলাম না। আমার স্টক অফ ওয়ার্ডস বড্ড কম। একটু চুপ করে থেকে জগন্নাথ একটু গাঢ় স্বরে আপন মনে বলল, ভাষা যে কি জিনিস অরিজিৎ, কি সাংঘাতিক! যে ভাষায় একদিন বনলতার সঙ্গে প্রেম করেছিলাম, সে ভাষাটা কোথায় গেল? সেদিন ছেলেগুলোর দিকে যখন রুখে যাচ্ছিলাম, সেদিন বনলতা পথ আটকে দাঁড়ালো। আমি ওর চুল ধরে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে ওকে গাল দিলাম, হিউ বিচ। সেই থেকে আমাদের মধ্যে ফাটলটা বড্ড স্পষ্ট হয়ে গেল। ল্যাঙ্গুয়েজের একটু গোলমালে কত কি হয়ে যায়। অরিজিৎ একটু অবাক হয়ে বলে, বললি? ওই কথা কেউ বউকে বলে? এমন তো কিছু দোষ করেনি তোর বউ। জগন্নাথ জ্বালা ধরা চোখে চেয়ে বলে, মানুষের যখন ভাষা পাল্টে যায় তখন আসলে ভিতরে ভিতরে মানুষও পাল্টায়। নইলে আমি ওকে ও কথা বলবো কেন? আমি চিরকাল ভদ্রলোক, কিন্তু তবু কিছুতেই কথাটা আটকাতে পারলাম না। আনকনসিয়াসলি বেরিয়ে গেল। তখন খেয়াল করিনি, কিন্তু তারপর অনেকবার ভেবে দেখেছি কথাটা কি করে এলো আমার জিভে। ভেবে পাইনি। নিজের ভাষাকেই আমার বিশ্বাস নেই। সতর্ক গলায় অরিজিৎ প্রশ্ন করল, তোদের প্রবলেমটা কি? জগন্নাথ অসুস্থ একটা হাসি হেসে বলে, আমাদের কোনো প্রবলেম নেই। ভালোবাসার বিয়ে, তারপর সুখেই দিন যাচ্ছিল। অবশ্য আমার জাতটা মানেনি, বনলতা বামুনের মেয়ে। সেজন্য আমার পরিবার থেকে একটা আপত্তি উঠেছিল। মা একদম মানতে চায়নি, তার কেবল পাপের ভয়। বামুনরা যতই মুরগি খাক, ওদের এখনো বেশিরভাগ লেম্যান ভয় খায়। প্রতিলোম বিয়ে বলেই মা ভয়ে অস্থির। আমাকে তাই আলাদা হতে হলো। বনলতার বাবা অবশ্য জাতফাত মানেন কিনা জানি না, কিন্তু গোলমালটা ওদিকেও দেখা দিয়েছে। ওর বাবা বড্ড রাশভারী, বিশাল চেহারা, বিশাল চাকরি, বিশাল পার্সোনালিটি। বনলতা তার একমাত্র মা মরা সন্তান।
পাত্র হিসেবে আমাকে তিনি গণ্যই করেন না। তিনিও আমাকে অ্যাকসেপ্ট করেননি। কৌশিক ব্যানার্জি নামে একটি ছেলের সঙ্গে বনলতার বিয়ে ঠিক হয়েছিল। বনলতার বাবা পাকা কথাও বলেছিলেন। সেই সময় আমরা লুকিয়ে রেজিস্ট্রি করি। সেই জন্যই বখেরা। অরিজিৎ একটা শ্বাস চেপে রাখল, তার মুখটা ম্লান দেখালো। একটু সময় চুপ করে থেকে সে বলল, জগন্নাথ, কাজটা বোধহয় তুই ভালো করিসনি। জগন্নাথ মাথা ঝাঁকিয়ে বলে, করিনি তো, তবু আমাদের দুজনের মধ্যে তো কোনো প্রবলেম ছিল না। উই বোথ আর হ্যাপি, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। এত লোককে অসন্তুষ্ট করে বোধহয় সুখী হওয়া যায় না। তুই অভিশাপটা মানিস? অরিজিৎ বলে, ধুর, আমি আজকাল মানছি। কেন? অভিশাপ ছাড়া কি বল? দুটো নিষ্পাপ সুখী স্বামী স্ত্রীর মধ্যে আচমকাই কি গেরো? বাইরে থেকে দেখলে কোনো প্রবলেম নেই, তবু কেউ কাউকে ছুঁতে পারছি না। কথা বলার সময় সাবধান হয়ে যাচ্ছি। কি যে হচ্ছে বুঝতেই পারছি না। অরিজিৎ সান্ত্বনার কথা বলবে আশা করেছিল জগন্নাথ, কিন্তু অরিজিৎ তা বলল না। অনেকক্ষণ অন্যমনস্ক থেকে বলল, আমি বিস্তর ঘুরেছি জগন্নাথ, তার ফলে আমার কিছু প্রত্যক্ষ জ্ঞান বেড়েছে। আমি দেখেছি মানুষ বাই নেচার ক্লাসিফাইড। অর্থাৎ অর্থাৎ মানুষের মধ্যে সুস্পষ্ট শ্রেণী ভেদ আছে। জাত মানিস বা না মানিস, মানুষে মানুষে যে পার্থক্য আছে তা আমার অভিজ্ঞতা লব্ধ সত্য। বর্ণাশ্রম আমি মানি। মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী তাকে শ্রেণীভাগ করার সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি। অবশ্য তাকে ছেদ ও জাতিভেদে রূপান্তরিত করে নিলে অন্য কথা। কিন্তু এটা ঠিক, প্রকৃতিতে হুবহু একরকমের এক জাতের কোনো গাছ, পশু, পাখি নেই। মানুষেরও তাই। তাতে কি হলো? এই পার্থক্য বর্ণাশ্রম। হোক গে, কিন্তু আমার প্রবলেমের সঙ্গে এর সম্পর্ক কি? গভীর ক্লান্তি আর হতাশার সঙ্গে জগন্নাথ বলে। চুপ করে থাকলো অরিজিৎ, তারপর ধীরে ধীরে বলল, হয়তো সেই, আমি স্বামী স্ত্রীর সম্পর্ক কিরকম হয় তা তো জানি না, তোদের প্রবলেমটা খুলে বলিসনি। তবে হয়তো এটা তেমন গভীর বা জটিল কিছু নয়, মিটে যাবে। কিন্তু তাহলেও বলি, এরকমটা না করলেও পারতিস। বহুদিনের পুরনো একটা প্রথা, তার পিছনের কারণ বা উদ্দেশ্য না জেনেই সেই প্রথাকে ভেঙে ফেলে ভালো করিসনি। বিরক্ত হলো জগন্নাথ, আবার সিগারেট ধরালো। অরিজিতের শান্ত মুখচ্ছবির দিকে চেয়ে বলল, প্রথা ভেঙেছি বলেই কি অশান্তি? তা বলিনি। জগন্নাথ একটু রাগের স্বরে বলে, অরিজিৎ, সংসারের সম্পর্কগুলো অত সরল করে বোঝা যায় না। আমাদের প্রবলেমটা জটিল। জানি। কি জানিস? অরিজিৎ লাজুক মুখে বারবার বলে, জানি বলাটা ভুল হলো। জানলাম, তুই জানালি। কিছুই জানিস না। তাহলে জানি না। জগন্নাথ সিগারেটটা অ্যাশট্রেতে পিষে ফেলে আবার একটা ধরালো। তারপর হঠাৎ বলল, নিতা নামে একটা মেয়ে ছিল বুঝলি, আমারই ছাত্রী। মাঝে মাঝে ক্লাসের বাইরে আমার কাছে পড়া বুঝে নিতে আসতো। আমার কোনো দুর্বলতা ছিল না, কিন্তু ওর ছিল। মেয়েটা বড্ড ভালো, খুব সুন্দর টুন্দর কিছু নয়, আর্ট পৌরে, কিন্তু স্বভাবটি ছিল ঠান্ডা। মনে হয় খুব একটা বুক ছেঁড়া ভালোবাসা ছিল আমার প্রতি তার। পাত্তাই দেইনি। আজকাল সেই নিতার কথা খুব মনে পড়ে। মেয়েটা হয়তো এই জীবনে খুব সুখী হতে পারবে না। জগন্নাথ একটা শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। চললি? যাই, তোর ঘরটা আর তেমন ঠান্ডা নেই, আগে যেমন ছিল। ভেবেছিলাম তোর এই ঘরটায় বসে পুরোনো কথা বলবো খানিকক্ষণ, মনটা হালকা হয়ে যাবে। হলো না, বয়সটাও নেই, মনটাও নেই। অরিজিৎ কথা বলল না। জগন্নাথ বলল, তুই ভ্রমণ কাহিনীটা লেখ, আমি গিয়ে আমার নিরানন্দ ঘরটিকে ফেস করি। সিঁড়ি ভেঙে জগন্নাথ নেমে গেল। তার কেবলই মনে হয় যেখানে এসে যাক, কোথাও তার জন্য কোনো ঠান্ডা নিঝুম একটা জায়গা নেই যেখানে সে দুদণ্ড বসে থাকবে। কাল একবার ভিসাটার খোঁজ করতে যাবে সে। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস গঞ্জের মানুষ এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।
আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।